হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। মাইসেলফ জারিফ সিদ্দিকি অ্যান্ড ইউ আর উইথ স্টাডি হ্যাক্স। লেটস স্টার্ট। তো তোমাদের যেটা মাধ্যমিকের প্র্যাকটিস সিরিজ চলছিল তার হচ্ছে আজকে থার্ড লেকচার। ওকে, এর আগে আমাদের লাইট চ্যাপ্টারটা হয়েছে, বিহেভিয়ার অফ গ্যাস চ্যাপ্টারটা হয়েছে। তো আজকের লেকচারটাতে আমরা তোমাদের লাইট চ্যাপ্টারটারই দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যে কোশ্চেনগুলো তোমাদের মাধ্যমিক 2024-এ এসেছিল। 2024 মানে এই বছরেরই মাধ্যমিকের লাইট চ্যাপ্টারে 3 মার্কসে দেখবে তোমাদের দুটো কোশ্চেন করতে হয়। লাইট চ্যাপ্টার থেকে, আলো থেকে দুটো কোশ্চেন করতে হয় 3 নম্বরে। তো সেখানে একটা কোশ্চেন ছিল এবং তার সাথে একটা অর ছিল। তো ওই দুটো কোশ্চেন আমরা ডিসকাস করব, কারণ ওই দুটো কোশ্চেন একটু ইম্পর্ট্যান্ট কোশ্চেন। হয়তো তোমাদের এইবারে সেই কোশ্চেনগুলো আসবে না, কারণ হয়তো কোশ্চেন রিপিট হওয়ার চান্স খুব কম থাকে। তারপরেও কিন্তু এই কোশ্চেন দুটোর মানে কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট, এবং হয়তো এবারে তার উপরে বেস করে গাণিতিক কোশ্চেনও তো আসতে পারে। তো কোশ্চেনগুলোর কনসেপ্টটা জেনে রাখাটা একটু দরকার। যদিও কোশ্চেনগুলো খুব যে ডিফিকাল্ট তা না, কিন্তু কোশ্চেনগুলো একদম ডাইরেক্ট কোশ্চেন ছিল না, ঠিক আছে, একটু কোশ্চেন দুটো ঘোরানো কোশ্চেন ছিল। তাই জন্য আজকে আমরা এই দুটো কোশ্চেন নিয়ে একটু ডিসকাস করব। তো ফার্স্ট কোশ্চেন যেটা ছিল, দেখো যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক, আর আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটা ফার্স্ট আমরা একটু দেখি। আচ্ছা বলতো, প্রতিসরাঙ্ক জিনিসটা কি? যদি লাইট রে, এটা ধরো মিডিয়াম 1, এটা মিডিয়াম 2, এটা μ2, এটা μ1, μ2 গ্রেটার দ্যান μ1 যদি হয়, মানে এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। তাহলে লঘু থেকে ঘনতে যখন আলোকরশ্মি আসে তখন নর্মালের কাছে চলে আসে না, অবিলম্বের দিকে সরে আসে, যদি এইটা কেস হয় আমাদের। আচ্ছা, এবার এই প্রতিসরাঙ্ক জিনিসটা কি ডিফাইন করে? প্রতিসরাঙ্ক জিনিসটা ডিফাইন করে যে কোনো মাধ্যম কতটা লঘু বা কতটা ঘন, তাই তো? আচ্ছা, তোমরা যদি এই পয়েন্টে, ও পয়েন্টে আমরা স্নেলস ল অ্যাপ্লাই করি, তাহলে μ1 sin i ইকুয়ালস টু μ2 sin r না? তো তোমরা জানো, রাইট? তাহলে sin i বাই sin r, sin i বাই sin r ইকুয়ালস টু μ2 বাই μ1, তাই তো? এটা তোমরা জেনে এসছো, এটা স্নেলস ল। আচ্ছা, মিউ এর আরেকটা ডেফিনেশন তোমরা পড়েছো, যেটা হচ্ছে মিউ সমান সি বাই ভি, তাই তো? সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভি মানে হচ্ছে যদি কোনো আমরা মাধ্যমে একটা নিই, সেই মাধ্যমে আলোর বেগ। ধরো আমরা আরেকটা নেক্সট ডায়াগ্রাম ড্র করছি। এখানে এইটা হচ্ছে শূন্য মাধ্যম এয়ার, আর এইটা হচ্ছে আমাদের একটা পার্টিকুলার মিডিয়াম এম। এবারে এয়ারের ক্ষেত্রে আমরা জানি মিউ ইকুয়ালস টু 1 হয়ে যায়, আর কোনো একটা পার্টিকুলার যে মাধ্যমটাকে আমরা নিচ্ছি তার মিউটাকে আমরা, প্রতিসরাঙ্কটাকে মিউ ধরছি, ঠিক আছে? একই কেস, লাইট রে এলে নর্মালের দিকে সরে যাবে, এটা আই, এটা আর, তাই তো? এবারে বলো তো, আমরা যে এই যে বলছি, এটা ধরো এই মাধ্যমে আলোর বেগটা সি, আর এই মাধ্যমে আলোর বেগটা ভি, ভি অফ এম লিখছি, তাহলে বুঝতে সুবিধা হবে, ভি অফ মিডিয়াম। তাহলে এই যে আমরা প্রতিসরাঙ্কটা লিখছি, এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই মাধ্যমে আলোর বেগ। এটা কি প্রতিসরাঙ্ক? কোন মাধ্যমে? যে মাধ্যমটা আমাদের গিভেন। তাহলে বলতে পারি যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা ডিফাইন করি শূন্য মাধ্যমের সাপেক্ষে ওই শূন্য মাধ্যমের আলোর বেগ বাই মাধ্যমের আলোর বেগ। তার মানে এটাকে এরকমভাবে লিখতে পারি, তো প্রতিসরাঙ্ক এম আর এই দিকে হচ্ছে এ। এটার মানে হচ্ছে, দেখো এই যে মিউ এম এ, এইটা লিখলাম, এটার মানে হচ্ছে প্রতিসরাঙ্ক কোনো একটা মাধ্যমের মিডিয়াম কার সাপেক্ষে? শূন্য মাধ্যমের সাপেক্ষে। অর্থাৎ এই দিকে যেটা আছে এটা হচ্ছে যার প্রতিসরাঙ্ক বার করছি সেই মাধ্যমটা, আর এই দিকে যেটা লিখছি বাঁ দিকে, এটা হচ্ছে যার সাপেক্ষে বার করছি সেইটা। তাহলে আমরা কি লিখেছি? মিউ এম উইথ রেসপেক্ট টু এ, দ্যাট ইজ সি বাই ভি অফ এম, তাই তো? এস অর নো? এস। তাহলে এবারে বলো তো, আমরা যদি দুটো ডিফারেন্ট মিডিয়াম নিই, একটুখানি দেখো, ধরো এটা হচ্ছে এয়ার, আর এটা হচ্ছে আমাদের মিডিয়াম 1, এটা হচ্ছে μ1, আগেইন এটা হচ্ছে আমাদের এয়ার, এটা মিডিয়াম 2, এটা μ2। তাহলে এখানে যদি আমরা μ1কে ডিফাইন করতে চাই, তাহলে এটা কী লিখব? সি বাই ভি1, এখানে আলোর বেগটা ধরছি ভি1, আর এখানে আলোর বেগটা ধরছি ভি2। তাহলে 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? শূন্য মাধ্যমের সাপেক্ষে বা বায়ুর সাপেক্ষে, সি বাই ভি1। আচ্ছা, μ2 যদি লিখি কী হবে বলো তো? সি বাই ভি2 না? সি বাই ভি2, কারণ এই মাধ্যমে আলোর বেগ ভি2। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? শূন্য মাধ্যমের সাপেক্ষে। আচ্ছা, তোমরা আরেকটা ফর্মুলা জানো, মানে আরেকটা বিষয় পড়ে এসছো, যে আগে এইটা করো তো, μ1 বাই μ2, আগে এটা বলো তো কী হবে? μ1 বাই
μ2 কী হবে? যদি আমরা পুট করি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর ধরছি, তাহলে 1 নম্বরে কি μ1 মানে পেয়েছি সি বাই v1 হোল ডিভাইড সি বাই v2, তাই তো? যদি μ1 বাই μ2টা আমরা বার করি, সি বাই v1 হোল বাই সি বাই v2। আচ্ছা, এবারে লিখি কোথায় লিখি, সি তো ক্যান্সেল, তাহলে μ1 বাই μ2 এটা কি আসছে বলো তো? v2 বাই v1 না? হ্যাঁ কি না? ইয়েস, v2 বাই v1। আচ্ছা, আমরা এক্ষুনি বললাম এই যে ডান দিকে যেটাকে লিখি সেটা কোথায় থাকে? নিচে, আর ওপরে থাকে যার সাপেক্ষে লিখি, এটা আমরা এর সাপেক্ষে লিখেছি, সেটার বেগটা থাকে উপরে, মানে যার সাপেক্ষে লিখছি সেটা উপরে, আর যার বেগ লিখছি, যেই মাধ্যমে বেগ লিখছি সেটা নিচে। তাহলে এই ইকুয়েশনটা থেকে বলো তো এইটা কি লিখেছি আমরা? এটা লিখেছি 1 নম্বর মাধ্যমের, দেখো μ1, তাই তো? এটা কোথায় আছে? নিচে। 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2μ1, দেখো v2 বাই v1, এটাকে তো তাই লিখছিলাম আমরা। এটার মানে কি মিউ অফ এয়ার বাই μ1। এবার মিউ অফ এয়ারটাকে আমরা নিজে ভাগ করে দিতে পারি, তার মানে এটা 1 হয় বলে আমরা লিখি না, কিন্তু অ্যাকচুয়াল মিনিংটা কি? μ1 বাই μ2 মানে v2 বাই v1। এটার মানেটা হচ্ছে 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? দ্বিতীয় মাধ্যমের, μ1 বাই μ2 সমান v2 বাই v1, তাহলে 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে, তাই তো? v2 বাই v1, ইয়েস অর নো? ইয়েস। তাহলে এইটা এলো আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, ইয়েস অর নো? আরে তাই তো এলো, ইয়েস। এরপরে দেখো এখান থেকে একটা জিনিস দেখো, আচ্ছা এটা এই জায়গাটা আমি একটু মুছছি, হ্যাঁ। তাহলে 2μ1, তাই তো? 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে, এটা কোথা থেকে এলো? এখান থেকেই তো এলো। এটাকে যদি আমরা আবার ব্যাকে যাই, এই জিনিসটা আসবে সি বাই v1 হোল বাই সি বাই v2, তাই তো? সি বাই v1 মানে কি লিখেছিলাম বলতো আবার? 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে, আর সি বাই v2 মানে লিখেছিলাম, এটা মুছে দিলাম, সেটা হচ্ছে মিউ অফ 2 কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে। তাহলে প্রথম মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে সমান প্রথম মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বাই দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। কি না? টোটাল প্রমাণটা তো তাই বলছে আমাদের। এটা বেরোলো আপেক্ষিক, 1 নম্বরের কার সাপেক্ষে? দ্বিতীয় সাপেক্ষে, সমান 1 নম্বরের পরম প্রতিসরাঙ্ক, কারণ এয়ারের রেসপেক্টে বায়ুর রেসপেক্টে জানি সেগুলো হচ্ছে সব পরম প্রতিসরাঙ্ক, তাই তো? 1 নম্বরের পরম প্রতিসরাঙ্ক বাই দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের অনুপাত, এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্কের সাথে পরম প্রতিসরাঙ্কের একটা রিলেশন, ঠিক আছে? এটাকে আরও একরকমভাবে করা যায়, তো যাই হোক তোমরা এটা এই প্রসেসটাই শুধু দেখো। এটা ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন। তার সাথে আরেকটা কোশ্চেন ছিল যে কোন কোন বিষয়ের ওপরে আপেক্ষিক প্রতিসরাঙ্ক ডিপেন্ড করে। এটা হচ্ছে মাধ্যমের উষ্ণতা, তারপরে হচ্ছে তোমাদের আলোর বর্ণ, এই সমস্ত জিনিসের ওপরে আপেক্ষিক প্রতিসরাঙ্কর মান নির্ভর করে, কিন্তু আপতন কোণের ওপরে আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান নির্ভর করে না। এটা মাথায় রাখবে, আপতন কোণের ওপরে কিন্তু আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান নির্ভর করে না। এটা ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা ছিল একটা ইম্পর্টেন্ট, সেকেন্ড কোশ্চেনটা ছিল খুবই ইম্পর্টেন্ট, ওটা দেখো, কারণ ওই কোশ্চেনটা অনেকটা আননোন টাইপের কোশ্চেন। সেটা বলেছিল যে সমবাহু প্রিজমের মধ্যে দিয়ে, ছবিটা এখানে দেখো, এই কোশ্চেনটি জিওমেট্রির কনসেপ্টটা খুব লাগবে। বেসিক্যালি আলোর যে কোনো কোশ্চেনে জ্যামিতির ধারণাটা খুব ভালোভাবে, মানে খুবই ডিটেলসে প্রয়োগ করতে হয় আমাদেরকে। তো বলছে কোনো সমবাহু প্রিজম, এই প্রিজমটা হচ্ছে সমবাহু প্রিজম, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল এগুলো হচ্ছে আমাদের কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে, তাই তো? সমবাহু প্রিজমের মধ্যে দিয়ে একবর্ণী আলোকরশ্মি প্রতিসমভাবে গেলে তাহলে দেখা ওই ক্ষেত্রে চ্যুতিকোণটা ন্যূনতম হবে। এটা ছিল কোশ্চেন, অর্থাৎ এই প্রিজমের মধ্যে দিয়ে আলোকরশ্মিটা প্রতিসমভাবে যাবে। এবার প্রতিসমভাবে যাবে মানেটা কি? এটার একটা খুব ইম্পর্টেন্ট মিনিং, এইটা ধরতে পারলেই কোশ্চেনটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? প্রতিসম বলার মানেটা হচ্ছে, দেখো ধরো এটা আমাদের ত্রিভুজটা, মানে প্রিজমটা এ বি সি, ঠিক আছে? আর এইটা হচ্ছে পয়েন্ট, পি পয়েন্টটা একবার প্রিজমকে ছেদ করেছে, আর কিউ পয়েন্টটা একবার প্রতিসরণ হয়েছে, মানে দুটো পয়েন্টে প্রতিসরণ হয়েছে, একবার পিতে একবার কিউতে।
তো প্রতিসমভাবে যাওয়ার মানেটা হচ্ছে এই পি কিউটা প্যারালাল হবে প্রিজমের যেটা ভূমি বেস, এই বেসের সাথে এই পি কিউ লাইনটা যেই পার্টটা প্রিজমের মধ্যে দিয়ে গেছে আলোর সেটা সমান্তরাল হবে। এটা হচ্ছে আমাদের ধরে, এই জিনিসটাকে ধরে আমাদেরকে প্রমাণটা করতে হবে চ্যুতিকোণটা ন্যূনতম হবে। যদি এটা হয় তাহলে চ্যুতিকোণটা ন্যূনতম আমাদেরকে প্রমাণটা করতে হবে। আচ্ছা বলো তো, ডায়াগ্রামটা তোমাদের খুব ভালো মতোই মনে আছে। যদি এখানে আলোক রশ্মির প্রতিসরণ হয় তাহলে আমাদেরকে একটা নর্মাল লাইন টানতে হয় না, লম্ব। এই লম্বটা এইটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে? 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব। আচ্ছা এই অ্যাঙ্গেলটা আমাদের I1 হয়, তাই তো? এইটা আমাদের R1 হয়, তাই তো? আচ্ছা আবার এই পয়েন্টে লম্ব টানো, কিউ পয়েন্টে, তাহলে এইটা হয় আমাদের I2 নির্গমন কোণ, আর এইটা হয় আমাদের R2, তাই তো? এবারে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে কি হয় বলো তো? এটা তোমরা জানো অলরেডি, I1 সমান I2 হয়। তাহলে এই জিনিসটাই আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? সেটা এখানে কন্ডিশন হচ্ছে PQ ইজ প্যারালাল টু BC। দেখো কী করে হবে। আচ্ছা বলো তো, দুটো ট্রায়াঙ্গেল আমি এখানে লিখছি, ট্রায়াঙ্গেল ABC আর ট্রায়াঙ্গেল A, এটা P, হ্যাঁ, P আর Q, এই একটা ছোট ট্রায়াঙ্গেল আর এই একটা বড় ট্রায়াঙ্গেল, তাই তো? এই দুটো বাহু হচ্ছে তাদের সমান্তরাল, তাই তো? এইটা হচ্ছে কমন অ্যাঙ্গেল, কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা দুটো ত্রিভুজের মধ্যেই আছে। এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল। যদি আমরা সিমিলার ট্রায়াঙ্গেল, তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল প্রপার্টি যদি ইউজ করি, দেখো এই দিকের পার্টটাকে শুধু আমরা তুলছি, এই যে পার্টটা এবি বাহুটাকে যদি আমরা বার করি তাহলে এখানে এইটা হচ্ছে আমাদের PQ লাইন, নিচের ডায়াগ্রামটা ভালো করে ফলো করো, আর এইটা হচ্ছে আমাদের BC লাইন, তাই তো? এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে তো 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজ। তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত হবে? দিস ইজ অলসো 60 ডিগ্রি, অল্টারনেট অ্যাঙ্গেল, অনুরূপ কোণ, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, ইয়েস অর নো? ইয়েস। সিমিলারলি যদি আমরা AC বাহুকে তুলি, একই ক্রাইটেরিয়া, এইটা 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে আমাদের 60 ডিগ্রি। তাহলে ছোটো ত্রিভুজটার প্রত্যেকটা কোণও 60 ডিগ্রি করে, তার ছোটো ত্রিভুজটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, বোঝা গেল? এবারে আসো, P পয়েন্টটা আমাদের কি আছে বলো তো? লম্ব আছে, রাইট? এই যে লম্ব, তাহলে লম্ব যদি হয় তাহলে এটা এই তলের সাথে কত ডিগ্রি? এবির সাথে এই লম্বটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? দেখো এইটা আমাদের তল আর এইটা লম্ব, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 হবে। আচ্ছা 90-র মধ্যে আমাদের এইটুকুনি 60 হয়ে গেছে, তাই তো? আর এইটুকুনি পড়ে আছে আমাদের R1, ইয়েস অর নো? তাহলে R1টা কত হবে? 30 হবে। আরে 90 ডিগ্রি ইকুয়ালস টু R1 প্লাস 60, তাই তো? এই পুরোটা 90 ডিগ্রি, 60 এইটুকুনি পেয়েছি, এটা R1, এই দুটোর যোগফল 90, তাহলে R1 আসছে আমাদের কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে R1টা আমরা পেয়ে গেলাম এখানে এইটুকুনি 30 ডিগ্রি, ক্লিয়ার? সিমিলারলি আমরা যদি এই দিকেও অ্যাপ্লাই করি তাহলে ওটাও দেখবে R2 প্লাস 60 সমান আগেন 90 ডিগ্রি, কারণ এই দিকেও তো একটা লম্ব আছে, তাহলে এটাও তো এটাও তো না, ছবিটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। দেখো এই ত্রিভুজটা, এই লম্বটা আমাদের একটু এদিক ওদিক হয়ে গেছে, তাই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। দেখো এই ছিল লম্ব, তাহলে কোন অ্যাঙ্গেলটা আমাদের 90 ডিগ্রি হবে বলো তো? এইটা, তাই না? এটা 90 ডিগ্রি, তাহলে এইটুকুনিটা 60 হয়ে গেছে, তাহলে এইটুকুনিটা 30 হবে, তাহলে R2ও চলে এলো হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে R1 ইকুয়ালস টু R2 ইকুয়ালস টু 30 ডিগ্রি হয়ে গেল, অলরেডি প্রুভ। এবারে I1 সমান I2 প্রমাণটা করতে হবে। দেখো তাহলে R1 সমান R2 ইকুয়ালস টু 30, এই পর্যন্ত বুঝতে পেরেছো তো? ইয়েস। এবারে আসো I1 সমান I2-র প্রমাণ। আচ্ছা আমরা এই বাইরের মিডিয়ামটাকে এয়ার মিডিয়াম ধরছি, আর ভেতরে প্রিজমের ভেতরে যে মিডিয়ামটা আছে সেটাকে, মানে তার যে প্রতিসরাঙ্ক সেটা মিউ ধরছি। তাহলে বাইরের মিডিয়ামটা যদি বায়ু মাধ্যম হয় তাহলে বাইরের মিডিয়ামের প্রতিসরাঙ্ক কত হবে? 1। তাহলে এদিকেও 1, এদিকেও 1, মাঝখানটা মিউ। এবার এই P পয়েন্ট আর Q পয়েন্টে যদি আমরা স্নেলস ল অ্যাপ্লাই করি, দেখো অ্যাপ্লাইং স্নেলস ল ইন P and Q,
পি এবং কিউ পয়েন্টে স্নেলস সূত্র অ্যাপ্লাই করে পাই, প্রয়োগ করে পাই। দেখো কি রুল, কি স্নেল সূত্র, প্রতিসরাঙ্ক ইন্টু সাইন আই ইজ ইকালস টু প্রতিসরাঙ্ক ইন্টু সাইন আর, রাইট। তাহলে লেখো এই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত 1, তাহলে 1টা লিখছি না, তাহলে ঠিক আছে লিখছি 1 ইন্টু সাইন I1 ইকুয়ালস টু, তোমরা মিউ অন্য কিছু ধরতে পারো বাট আমরা 1 বাই মাধ্যম ধরে নিলাম, সমান মিউ ইন্টু সাইন R1, তাই তো। তাহলে মিউ বিকামস সাইন I1 বাই সাইন R1, এটা এলো আমাদের 1 নম্বর। তাহলে এটা কোন পয়েন্টে অ্যাপ্লাই করলাম, পি পয়েন্টে, এটা হচ্ছে পি পয়েন্টে হলো। এবার কিউয়ে আসো, কিউয়ে যদি অ্যাপ্লাই করি মিউ ইন্টু সাইন R2 ইকুয়ালস টু 1 ইন্টু সাইন I2, অ্যাঙ্গেল ইন্টু প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু অ্যাঙ্গেল ইন্টু প্রতিসরাঙ্ক। তাহলে মিউ অ্যাগেইন চলে এলো সাইন অফ I2 বাই সাইন অফ R2, এটা এলো আমাদের ধর দ্বিতীয় সেকেন্ড ইকুয়েশন, ঠিক আছে। দুটো ইকুয়েশনকে ইকুয়াল করো, কারণ দুটোই তো মিউ। তাহলে ফ্রম 1 and 2, 1 এবং 2 হইতে পাই, ফ্রম 1 and 2 সাইন I1 বাই সাইন R1 ইকুয়ালস টু সাইন I2 বাই সাইন R2। এবারে মজার বিষয় দেখো R1 ইকুয়ালস টু R2 এসে গেছে, তাহলে সাইন R1 ইকুয়ালস টু সাইন R2, তাহলে নিচের পার্টটা ক্যান্সেল। তাহলে থাকছে আমাদের সাইন I1 সমান সাইন I2, তাহলে I1 ইকুয়ালস টু I2, প্রুভ I1 ইকুয়ালস টু I2। আবার I1 ইকুয়ালস টু I2 মানেই আমাদের ন্যূনতম চ্যুতি, তাহলে এটা প্যারালাল হলে তখন আমাদের I1 ইকুয়ালস টু I2 হয়। এটাই ছিল প্রমাণটা। এটা একটু ঘোরানো কোশ্চেন, তো এটা তোমরা করে রাখতে পারো, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ারের জন্য। তো আর যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে করতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে পারো, আর পারলে লাইকও করবে। কন্টিনিউ করতে থাকো, বাই।